শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবাশ্রম এই পূজা অনুষ্ঠানের সম্মানিত পূজা উদযাপন কমিটির সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের সম্পূর্ণ সম্মানিত নেতৃবৃন্দ এবং পূজারী ভাই বোনরা, আমি সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটু চিন্তা করেন তো, এই ধরনের একটা পরিবেশ আমরা চাই কিনা? একদিকে মুসলমান বসা, পাশে আপনার হিন্দু ভাই বসা, পাশে আমার হিন্দু মা বোনরা বসা, এই ধরনের তো একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু দুর্ভাগ্য অনেক সময় আমরা এটা পারি না। আমি অস্বীকার করছি না, এটা আমরা পারি না। কিন্তু আমি যে দলটি আজকে প্রতিনিধিত্ব করি, আমাদের নেতৃত্ব যেখান থেকে এসেছে, সেই দলটি বিশ্বাস করে যে বাংলাদেশের ধর্মে যেমন মুসলমান আছে, ধর্মে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এইটা আমাদের একটা ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের কিন্তু একটা সার্বজনীন পরিচয় আছে, সেই জন্য আমরা বাংলাদেশ। এই পরিচয়টা যদি আমরা ধারণ করতে পারি, আমাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ, কোনো সংশয়, কোনো সংকট থাকবে না। আপনি দেখেন এখানে পূজা হচ্ছে, পাশে মসজিদে কিন্তু আজান হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু কোনো সংকট হচ্ছে না, কারণ আমরা সেভাবে একটা সেই সংস্কৃতিতে আমরা বেড়ে উঠেছি, সেভাবে আমাদের জীবনযাত্রা চলে। আমাদের নবী, আমরা তো মুসলমান, আমাদের নবী বলেছেন যে কখনো তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম তার প্রতি তাকে সম্মান রাখো। আমরা বিশ্বাস করি 5 তারিখের পর অনেকে বলেছে, অবস্থাপক বলেছেন, ভাই বলেছেন যে আমাদের বিরাট সংকটের মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমরা এবার বলতে পারি বিএনপি, আপনারা জানেন বাংলাদেশের 2টি বৃহত্তর রাজনৈতিক দল, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা আওয়ামী লীগ। আমরা স্বীকার করি বা না করি, আওয়ামী লীগ নাই, তারা বাংলাদেশের দায়িত্ব না কার? বিএনপি কি এই বাংলাদেশে 1 বছর 3 মাসে সেই দায়িত্বটা পালন করেছে? আপনাদের কাছে জানতে চাই, মা বোনরা জানতে চাই, কি দায়িত্ব পালন করতে পেরেছে বিএনপি? আমরা কতটুকু পেরেছি জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনাদের পাখি মারা সংকট হয়েছে, আমাদের আমি ছিলাম না, আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে কিন্তু ছুটে এসেছে, ভাই বলেছে। কলাপাড়া আমার জানা মতে যে আপনাদের হিন্দু সম্প্রদায়ের কোথাও একটা সমস্যা হয়েছে, এইটা আমার জানা। কিন্তু অনেকে বলেছে যদি সরকার পরিবর্তন হয় তাহলে অনেক কিছু ঘটে যাবে, বলেছেন এটা অনেক কিছু করে, অনেক হিন্দু সম্প্রদায় থাকতে পারবে না, দেশ ছেড়ে চলে যাবে, তাদের সম্পদ লুট হবে। কিন্তু আমরা চেষ্টা করেছি, হয় না। এই অবস্থাটা আমরা ধরে রাখতে চাই, আপনাদেরকে এই আশ্বস্ত আমরা করতে চাই যে আমরা এখন যেমন আপনাদের পাশে এসেছি এই পূজার সময়, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের সাথে আমরা সংগতি প্রকাশ করছি, আগামী দিনও আপনাদের সাথে একসাথে আমরা থাকতে চাই। আপনার ধর্ম আপনার পালন করবেন, আমি মুসলমান, আমি আমার ধর্ম পালন করব। ফলাফল দেবে আল্লাহ, আপনার ভগবান আমার আল্লাহ। আমি যদি তার সে আদেশ নির্দেশ পালন করতে পারি, একসময় পুরস্কার পাবো। আপনি যদি পারেন সেটা করবেন, কিন্তু মানুষ হিসাবে আমার কিছু দায়িত্ব আছে। সামাজিক ভাবে আমাকে একটা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমার প্রতিবেশী, ওই দেখবেন আজকালকার পোলাপান খুব ফেসবুকে লেখে যে তুমি নেতা ফুটাইও না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, মরার পর উনি তোমার সাথে গিয়ে দাঁড়াবে, বলে না? আমাদের এই সম্পর্কটা রাখতে হবে। এখানে আমাদের মা বোনরা আছে, আমরা সবাই ইজ্জতের সাথে, সম্মানের সাথে বাঁচতে চাই। যে কথাটি আমাদের নেতা তারেক রহমানের বক্তৃতা আপনারা শুনেন, যে তুমি তখনই নেতা যখন মানুষ তোমার সাথে থাকবে। মানুষ যদি তোমার কাছ থেকে সরে যায়, তোমার 2 পয়সা কোনো দাম নাই। কারণ আওয়ামী লীগের মতো দল, একটা দল আপনি চিন্তা করুন, আমি এখানে ছোট করতে বলি না, কারণ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে হিসাব করলে 25-30% ভোট এখনো আছে, এটা যে যাই বলে। কিন্তু তারা কেন চলে গেল? আপনি দেখেন 300 এমপি আওয়ামী লীগের কিছু রক্ষা করতে পারেন, প্রায় 497টা উপজেলা চেয়ারম্যান রক্ষা করতে পারে না, 376টা পৌরসভা রক্ষা করতে পারে না, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের রক্ষা করতে পারে না, কারণ তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। মানুষ যেভাবে সমাজটাকে দেখতে চায়, মানুষ যেভাবে চলতে চায়, সেভাবে তারা পারে না। তাহলে আমরা বিএনপি আজকে আপনাদের সামনে এসেছি, আপনারা বলছেন আগামী দিন আমাদেরকে সহযোগিতা করবেন,
কিন্তু যদি আপনাদের এই আকাঙ্ক্ষাকে আমরা যদি পূরণ না করতে পারি, আপনারাও কিন্তু আমাদের সাথে থাকবেন। এটাই স্বাভাবিক, এইটা আমাকে বুঝতে হবে। আর আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ যদি বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন ফেব্রুয়ারিতে তারিখ ঘোষণা করেছে হয়, আমরা তো বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, হয়তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এরকম একটা সম্ভাবনা আছে না বাবা? আছে। তাইলে যেই দলটি দায়িত্ব পাবে তার তো একটা দায়িত্ববোধ থাকতে হবে দেশটাকে চালিয়ে। আমাদের দেশটা খুব সংকটে আছে। আপনারা বলবেন পাখি মেলা লোক, ভাই আমার রাষ্ট্রের খবর রেখে লাভ আছে? আপনি দেখেন আমার দেশে এখন কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। আপনি দেখেন, লক্ষ্য করেন এই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার আছেন। আগে কিন্তু যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে কিন্তু কিছু কাজকর্ম থাকে। কাজকর্ম দেওয়া শুধু উন্নয়ন না, পাশাপাশি আপনাকে কর্মসংস্থান রেডি রাখে। এই যেমন একটা আপনি দেখেন 40 দিনের একটা কর্মসূচি দেয় না আছে এখন। এটা কি করতো? যাতে কেউ না খাইয়া না মারা যায়। মানে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, আপনাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আপনার নিরাপত্তা নিশ্চিত করা। যদি কোনো রাষ্ট্র সেটা ফেল করে তাহলে সেটাকে ফেইল স্টেট বলে। যেমন আমরা পাকিস্তান ফেইল স্টেট, আজকে ইরাকে যান, এটা ফেইল স্টেট। আপনি ফিলিস্তিনি দেখেন কি অবস্থা হচ্ছে। সুতরাং বিএনপির সামনে কিন্তু আগামী দিনে বিরাট চ্যালেঞ্জ। বিএনপি সেই জিনিসটা বুঝেই কিন্তু আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি দেখেন 31 দফা একটা কর্মসূচি পরিবর্তন করছে। অর্থাৎ মানুষের কি চায় সেই জিনিসটাকে আমরা ভোট দিতে পারি নাই। বিএনপি বলছে আগামী দিনে কোন নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে, যাতে আপনি নিরাপদে আপনার ভোটটা দিয়ে আপনার নেতা নির্বাচন করতে পারেন। এই ইউনিয়ন পরিষদে আপনারা আগে দেখছেন না, যে লোকটা ভালো, যে লোকটা মানুষের কাছে গ্রহণযোগ্য, তাকে সবাই ভোট দিত। এখন করছে কি, কত আমাদের মার্কা দিয়ে দিচ্ছে। এখন ভালো লোক খারাপ হোক, মার্কার বাইরে যাইতে পারে না। আমরা স্পষ্ট বলেছি আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা হবে। আপনি যাকে খুশি তাকে আপনি নেতা নির্বাচন করেন। অর্থাৎ সমাজটাকে একটা চেঞ্জ করতে হবে, একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। এই পরিবর্তন যদি আপনি না আনতে পারেন, বাংলাদেশ টিকতে পারবে। আমি একটা পরিসংখ্যান দেই, শেখ হাসিনার আগে বাংলাদেশে বেকার ছিল 20 লাখ। ইউনুসের 1 বছর 3 মাসে এখন বেকারের সংখ্যা 29 লক্ষ। অর্থাৎ আমার কর্মসংস্থান নেই, আমি কাজ দিতে পারছি না, আমি চাকরি দিতে পারছি না। আগামী দিনে যে সরকার আসবে তাকে বিরাট চ্যালেঞ্জ না কাজ দেওয়া। আমার দারিদ্রতার হার, অর্থাৎ মানুষ না, আগে দারিদ্রের হার ছিল বাংলাদেশে মাত্র 22%। এখন আপনি যদি পরিসংখ্যান জানা করে দেখবেন, এখন হলো 26% দারিদ্র হার। এবং ফেব্রুয়ারি পর্যন্ত যখন নির্বাচন হবে এটা 37% যাবে। আমাদের বাংলাদেশ চলে বিনিয়োগের উপর। আপনি মনে করেন যে বিদেশিরা বারবার আসে আমাদের সবক দেয়, তাই না? আমেরিকা হিসাবে এইভাবে তোমার দেশ চালাইতে হবে, ইন্ডিয়া কয় এইভাবে তোমার দেশ চালাইতে হবে, ওই ইউরোপিয়ান ইউনিয়ন এসে বলে এইভাবে দেশ চালাইতে হবে। কেন বলে? আমরা কি ঠেকা আছি? কি মনে করেন কি ঠেকা আছি? অবশ্যই ঠেকা আছি। কারণ আমাদের দেশের ব্যবসা, মানে ওরা সবচেয়ে বড় ব্যবসা বাংলাদেশে আমেরিকা। এই যে পল্লী বিদ্যুৎ, এটা কোন কাদের কোম্পানি জানেন? আমেরিকার কোম্পানি। এই যে আমাকে এই যে বিদ্যুৎ দিচ্ছে, এটা আমেরিকার কোম্পানি। ওদের বিনিয়োগ এখানে আছে না? বাংলাদেশে গ্যাস উৎপাদন করে, বাংলাদেশে 60% গ্যাস উৎপাদন করে আমেরিকার কোম্পানি। আপনার যে এই যে আলিকো আগে অনেকে করছে না, আলিকো কাদের? আমেরিকা। বাংলাদেশ সরকারকে যখন টাকা লাগে 22% পর্যন্ত টাকা আলিকো বাংলাদেশ সরকারকে দেয়। তাদের চিন্তা আছে না বাংলাদেশ নিয়ে? তারা কি বলে, তুমি আমাকে সুশাসন দিতে হবে, তোমার আমাকে মানুষের অধিকার দিতে হবে, তোমার মানব অধিকার দিতে হবে, মানুষের ধর্মীয় স্বাধীনতা তোমাকে দিতে হবে। কারণ এগুলি তাদের কনসেপ্ট, এগুলি না হলে তারা টাকা দেয়। আপনারা দান করেন না? এই যে হিন্দু সম্পদ আমরা বলি জাকাত, আপনারা কি বলেন? দান বলেন না? এই ডেনিটা প্রজেক্ট করে, শোনে না, কেয়ার প্রজেক্ট করে, এগুলো কি? সব দানের টাকা। খ্রিস্টানরা দানের টাকা একটা প্রসেস করে, একটা সিস্টেম করে আপনাকে দেয়, যাতে আপনি উন্নয়নটা করতে পারেন, গরিব দেশগুলো চলতে পারে। এগুলো অন্য ব্যাপার। আজকে পূজা আপনাদের একটা উৎসবের ব্যাপার, আপনারা পূজা উদযাপন করবেন। আমি বলছি এই চ্যালেঞ্জগুলি বাংলাদেশে আছে, আর সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য কিন্তু একটা স্থিতিশীল বাংলাদেশ দরকার। অর্থাৎ যেখানে মানুষের অসন্তোষ থাকবে না, মানুষের মধ্যে হানাহানি থাকবে না, ধর্মের কোনো উন্মাদনা থাকবে না। যদি ওই বাংলাদেশ আমরা দিতে পারি,
তাহলে এই চ্যালেঞ্জগুলি কিন্তু আগামী দিনে আমরা মোকাবেলা করতে পারি। তো যার জন্য আমার সবাই আপনাদের সহযোগিতা দরকার। আজকে এই পূজার দিনে আমাদের সেক্রেটারি ভাই যে কথাটি বলেছে, ইতিমধ্যে আমি আপনাদের একটা আমি কলাপাড়া বলি নাই, এর মধ্যে আমি ঢাকাতে বসে সরকারের কোনো কারণ আমার বন্ধু বান্ধবরা এখন ম্যাক্সিমাম সচিব, কারণ ইউনিভার্সিটি পড়ছি তো, ওরা ম্যাক্সিমাম সচিব, পুলিশের অতিরিক্ত আইজিপি, জজের মধ্যে ডিস্ট্রিক্ট জজ সিনিয়র রিটায়ার্ড করে এই অবস্থা। আমার এক জায়গা থেকে বলছে যে ভাই আমাদের নান্নমুন্সি আছে, বলে তুমি আমাকে দ্রুত 2টা মন্দিরের নাম দাও, আমরা সেখানে একটা ভালো সাহায্য করতে পারবো। আপনাদের এই মন্দিরটা আমি এখন নাম দেখে বুঝলাম, ওই শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবাশ্রম, এই মন্দিরটা এবং চিঙ্গুরিয়ার মন্দিরটা আমি দিয়েছি। আপনারা খুব শীঘ্রই অনুদান পাবেন। শুধু তাই না, আসলে উন্নয়ন করতে হলে আপনারা জানেন এখন ডেভেলপমেন্ট হওয়ার পরে এটার জন্য প্রসেস জানতে হবে। আপনারা এমপি বানাই দেন, সচিব রুমে ঢুকতে ভয় পায়, অথচ অ্যাকর্ডিং টু প্রোটোকল অনুসারে সচিব হইল কিন্তু এমপি তে সার ডাকবে। আমি অনেক এমপি দেখছি সচিবের সার ডাকতে থাকতে মুখে ফেনা উড়ে পারে, কারণ ওই যোগ্যতা ওই সক্ষমতা তার নাই। আপনার কিভাবে আপনার পলিসি আপনার, আমি একটা কথা বলি, এই কথা বলে আমি বিএনপির আমলে অনেকে বলে না যে 2.5 বছর আমি অনেক কাজ করছি, এই 3টা ব্রিজ খালেদা জিয়া মোজাম্মেল করে দিয়ে গেছে না, এগুলো অন্য কিছু লাগে না। একটা প্রসেস যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন অত কাজ হবে, কোনো তদবিরও লাগে না। সেটা প্ল্যানিং কমিশনে যখন এই প্রজেক্টগুলি পাস হয়, আপনার যদি লোক থাকে আপনি যদি ঢুকাই দিতে পারেন প্রজেক্টগুলি অটো পাস হয়ে যাবে। অনেকে অনেক এমপি মন্ত্রী এরা অনেক জানিয়ে দেন এই প্রসেসগুলো, আপনাদের তো এগুলো জানি। যদি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতা আসে এবং সেই সুযোগটা পাই, ডেভেলপমেন্ট কাকে বলে ইনশাল্লাহ দেখা যাবে। আপনাদের উৎসব, আপনারা এই পূজা উদযাপন করবেন, সবাইকে আবারও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ।